প্যাকেটের ভেতর ২ আঙ্গুল দিয়ে একটা করে মটর ভাজা বের করে সেটা আবার বড় করে হা করে মুখের ভেতর চালান করছে হুরায়ন। তার পাশেই বিরক্তিকর মুখে তার কাণ্ড দেখে হাঁটছে তার বেস্ট ফ্রেন্ড আবিয়া। এই মেয়ে এরকম করে খেলে তার সমস্যা নেই, কিন্তু ভুলেও যদি একটা হাত থেকে রাস্তায় পড়ে তাহলে সেটা তুলে নিয়ে আবারও মুখে দিচ্ছে মেয়ে। এ নিয়ে আবিয়া কিছু বললে উল্টো তাকে আরও ধমক দেয়। আবু, তুই জানিস না অপচয়কারী শয়তানের ভাই। আমি যেহেতু মেয়ে তাই আমি বোন হব। একটা মটর ভাজা পড়লে কতটা গুণা হবে তুই জানোস? আমি জেনে শুনে তো আর শয়তানের ভাই থুক্কু বোন হব না, তাই না? তুই শয়তানের ভাই বোন হইতে যাবি কেন? তুই তো আস্ত একটা শয়তানি, বিড়বিড় করে বলল আবিয়া। তার এখন কচু গাছে গিয়ে ফাঁসি খেতে ইচ্ছে করছে। একে তো এই মেয়ে তাকে আবু ডাকুক সেটা সে মোটেও পছন্দ করে না, তার উপর এই মেয়ের মুখ থেকে অপচয় নিয়ে জ্ঞান শুনলে রাস্তার মাঝখানে ২ পা ছড়িয়ে বসে কান্না করতে ইচ্ছে করে। এই মেয়েকে তার মা টিফিন দিলে তার অর্ধেক থেকে অর্ধেক খেয়ে আর অর্ধেক রাস্তায় ফেলে দেয়। ফলমূল খেতে দিলে সেগুলোকে কুচি কুচি করে কেটে পকেটে নিয়ে সেগুলোকে আবার বাটনা বাটার মতো বেটে নিয়ে ডাস্টবিনের ময়লাগুলোর নিচে লুকিয়ে রাখে। দুধ খেতে দিলে দুধগুলো তার ব্যালকনির টবে ফেলে দেয়। ডিম খেতে দিলে ডিমগুলোকে কচলে বেসিনে ফেলে দেয়, যাতে করে কেউ বুঝতে না পারে। আর তার যত সব জ্ঞান কিনা এই মটর ভাজাতে আসলেই উতলে পড়ে। এই মটর ভাজাতে এই মেয়ে কি পেয়েছে তাই আল্লাহ ভালো জানেন। তাকে যদি কেউ প্রশ্ন করে, আবিয়া বলো তো হুরায়ন কিসে আটকায়, সে তখন কোনোরকম জড়তা ছাড়াই বলে দিতে পারবে হুরায়ন মটর ভাজাতে আটকায়। আচ্ছা আবু বলতো, ওই শ্যামলাটাকে কিভাবে টাইট দেব? হুরায়নের কথায় ভাবনা থেকে বেরিয়ে এলো সে। বরাবরের মতোই হুরায়নকে সংশোধন করে বলল, হুর, তোকে কয়বার বলল ওটা আবু নয় আবিয়া। আরে এই হলো একটা, না হলো না। আমার বাবা 2টা গরু জবাই করে আমার আবিয়া নামে আকিকা দিয়েছে, কি তুই আবু ডাকার জন্য? আচ্ছা যা, তোর বাবা গরু জবাই করলে আমিও কম যাই নাকি? আমিও গোটা একটা বড় আঙ্গুর জবাই করে তোর আবু নামটার আকিকা দেবনে। তুই আর কান্দিস না বোন। বোন, এত বড় একটা আঙ্গুর কাটতে তোর প্রাণ কাঁপবে তো। আঙ্গুরের কত দাম, তাই না? তুই বরং একটা মটর জবাই করিস কেমন? না, এটা হতে পারে না। আমার মটর ভাজাকে আমি কখনো জবাই দিতে পারি না। আচ্ছা আচ্ছা থাম বোন, তোর কিছুই জবাই করতে হবে না। তুই বরং আমাকে আবু ডাকিস। আরে না, আমি কি কিপটা নাকি? তোর বাপকে তো দেখিয়ে দিতে হবে, তার থেকে আমিও কম না। সে গরু জবাই করতে পারলে আমিও গোটা একটা আঙ্গুর জবাই করতে পারি। আচ্ছা বোন, তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি কিছুই বলবো না। এখন কাজের কথায় আয়। ওই শ্যামলাটাকে কিভাবে টাইট দিব সেটা বল। দেখ হোর, এ নিয়ে তুই ৩৫ বার বিয়ে ভেঙেছিস, আমি তো আর না। এসব নিয়ে তোরই ধারণা বেশি, আমার না। আচ্ছা যা, তোর কিছুই বলতে হবে না, যা করার আমিই করব। কি দেখে যে তোরে বেস্ট ফ্রেন্ড বানাইলাম সেটা বুঝি না আমি। আমিও সেম কথাটাই ভাবি। কি দেখে তোরে বেস্ট ফ্রেন্ড বানাইলাম, এর চেয়ে তো ওই আনন্দই ভালো ছিল। কি কি বললি তুই? সরি সরি দোস্ত, তুই ভালো, আনন্দ তো 1 নম্বরে ফাজিল। দোস্ত, এখন তোকে আমার বেস্টর মতো লাগতেছে, ইচ্ছে করতেছে তোকে শক্ত করে জড়িয়ে ধরে কুটুস কুটুস করে 100টা চুমু খাইতে। কেন বোন, কেন? আমি আবার কি এমন লাভ করলাম? ও, তুই বুঝবি না, এখন চুপচাপ থাক, আমি কি করতেছি শুধু দেখতেই থাক বলে হুরায়ন ব্যাগ থেকে নিজের মোবাইলটা বের করে নিল। নিজের মুখটাকে খানিকটা বাদরের মতো করে মোবাইলটা সামনে নিল। সাথে সাথেই মোবাইল আনলক হয়ে গেল। এবার সে কন্ট্রাক্ট এগিয়ে খচ্চর আনন্দে নামে সেভ করা নাম্বারে কল দিল। 3বার রিং হতে ওপাশ থেকে কল রিসিভ হলো। ওপাশের ব্যক্তিকে কিছুই বলতে না দিয়ে হুরায়ন এক নিঃশ্বাসে বলে উঠল, এই খচ্চর, আমি আর আবু রেস্টুরেন্টে আছি কাচ্চি খেতে। এখানে ভাই সেই রকম দেখতে মাইয়া আছে, তোর জন্য একটা চয়েস করে রাখছি, হাঁটু পর্যন্ত চুল। সুযোগ মিস করতে না চাইলে যেমন আসস অমনি দৌড়ে চলে আয় এই রেস্টুরেন্টে। টুট 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 শব্দ ভেসে এলো। ওপাশ থেকে কল কেটে দিয়েছে। হুরায়নের মুখে বাঁকা হাসি। সে জানে ওপাশের ব্যক্তি এখন যেখানে আছে যেরকমই আছে সেরকমই চলে আসবে। আবিয়া মাথায় হাত দিয়ে বলল, ওরে দোস্ত রে, আজ তো তুই শেষ। ওই হুরায়ন যে তোরে কাচ্চির কথা বলে ফাঁদে ফেলতেছে সেটা তো তুই জানোস না রে। মনে মনে ভেবে মুখটা কাদো কাদো করে ফেলল। হুরায়নের মুখে লেগে আছে বাঁকা হাসি। হুরায়ন আর আবিয়া এসে রেস্টুরেন্টের সামনে থামতেই একটা ছেলে এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়ল।
একটু ঝুঁকে দুই হাঁটুতে হাতের ভর দিয়ে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে খুব জোরে দৌড়ে এসেছে। পরনে একটা হাফ প্যান্ট আর একটা সাদা টি শার্ট, যার গায়ে হালকা ফুটো আছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা বাড়ি পড়া টি শার্ট। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মুখের একপাশে দাগ হয়ে আছে। হয়তোবা ঘুমানোর সময় মুখ দিয়ে লালা পড়ে এই অবস্থা। তাকে দেখে আবিয়া চিৎকার করে বলে উঠল, দোস্ত, তোর এই অবস্থা কেন রে? ছেলেটা তার কথায় গুরুত্ব না দিয়ে হুরায়ুনকে বলল, ওই হুরে, কই মেয়ে, তাড়াতাড়ি দেখা। হুরায়ুন কোনো প্রকারে হাসি থামিয়ে বলল, ওরে আনন্দে, তোরে তো সেই লাগতেছে, এখন একেবারে পারফেক্ট ফকিরের মতো লাগতেছে। ধুর খচ্চরনি, এসব বাদ দে, আগে বল মেয়ে কই? তুই তো জানোসই পুরো 5 মাস ধরে একটা লম্বা চুলের মাইয়া খুঁজতেছি। পুরো ভার্সিটিতে দৌড়, বাংলাদেশেও পাইনি, তাই তো তোর কল পেতেই চলে আসলাম। আচ্ছা, এখন আমি কি বলতেছি শোন। আমি আর আবি এখন রেস্টুরেন্টে ঢুকবো, ততক্ষণ তুই এখানে দাঁড়িয়ে থাকবে। আমি যখনই মেসেজ দিব তখনই হন্তদন্ত হয়ে ঢুকে যাবি। গিয়ে আমি যে টেবিলে বসবো সেই টেবিলে গিয়ে আমাকে বলবি, কই 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 সে, আমাকে এক্ষুনি দেখিয়ে দে। আমি দরকার হলে তার পায়ে পড়ব, তবুও যেন সে রাজি হয়। আর সে যদি রাজি না হয় তাহলে কিন্তু আমি হারপি খেয়ে মরে যাব। কিন্তু বাদরনি, থুক্কু থুক্কু বনু, এত কথা কেন বলবো? ধুর বান্দর, তুই এই চেহারা দেখে কি মেয়ে এমনি এমনি পটে যাবে নাকি? একটু কান্নাকাটি করলে তারপরই মন গলবে মেয়ের। আচ্ছা দোস্ত, তুই যা বলবি তাই হবে। তুই তাহলে থাক, পারলে চোখে একটু পানি আনার চেষ্টা কর। আচ্ছা। হুরায়ুন এবার আবিয়ার হাত ধরে ভেতরের দিকে হাঁটা দিল। আবিয়া বুঝতে পারছে এই মেয়ে আনন্দকে দিয়ে তার কোনো স্বার্থ হাসিল করাতে চলেছে। বেচারা আনন্দ তো জানেই না তাকে কেন ডাকা হয়েছে এখানে। হুরায়ুন গিয়ে একটা টেবিলের সামনে দাঁড়ালো। সে আসার আগেই মাতাকে ছেলেটার একটা ছবি দেখিয়েছে, তাই সে ছেলেটাকে চিনে। ছেলেটার সামনে গিয়ে নরম করে সালাম দিল, আসসালামু আলাইকুম, আপনি সাদাত মির্জা? চেয়ারে বসে থাকা ছেলেটি এবার হুরায়ুনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সাদাত মির্জা। আপনি কি হুরায়ুন শিকদার? জি, খুবই নরম কণ্ঠে বলল সে, যেন সে একটা লাজুক লতা। আবিয়া তো তার এমন নরম রূপ দেখে টাসকে খেয়ে যাচ্ছে। এই মেয়া তো শান্ত কেমনে, তবুও সে চুপচাপ আছে। ঠোঁটে মুচকি হাসি নিয়ে সেও সালাম বিনিময় করল। সাদাত হুরায়ুনের দিকে তাকিয়ে বলল, তো বলুন কি অর্ডার দিব? কাচ্চি অর্ডার দেন, এখানের কাচ্চি অনেক ভালো। ও আচ্ছা, বলে সাদাত ওয়েটারকে ডেকে কাচ্চি অর্ডার দিল। এবার হুরায়ুন বলল, খাবার আসতে আসতে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলুন না। আসলে হয়েছে কি, আমি আসলে একটা ছেলেকে ভীষণ ভালোবাসি, ছেলেটা আমাকে ভীষণ ভালোবাসে। বলতে গেলে আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না। ও যে আমার জন্য কি পাগল, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। বলতে বলতে সে আনন্দকে মেসেজ করে দিল। তার কথা থামতেই সাদাত কিছু বলতে উদ্যত হলো, কিন্তু তার আগেই আনন্দ ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কান্নার অভিনয় করে বলে উঠল, এটা আমি কি শুনেছি? ও কোথায় হুরু? ওকে বলো রাজি হয়ে যেতে, না হলে কিন্তু আমি হাত কাটব, না হয় ঢারপিক খেয়ে নিব। আমার ভালোবাসা কতটা গভীর সে যদি না বোঝে তাহলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। তাকে বলে দিস, ওই লম্বা চুলের অধিকার শুধু আমার, শুধু চুল নয়, পুরোটাই আমার। পুরো রেস্টুরেন্টের সবাই হা করে তাকিয়ে আছে। আনন্দ দৌড়ে আসার সময় কয়েকটা টেবিলের সাথে ধাক্কা খেয়েছে, তাই সবাই তাকে শুরু থেকেই খেয়াল করেছে। হুরায়ুনের তো সেরকম খুশি লাগতেছে, এবার বিয়েটা ভেঙে যাবে সেটা নিয়ে সে নিশ্চিত। এবার সে মুখটা কাদো কাদো করে বলল, কান্না করিও না, তোমার কান্না করার প্রয়োজন নেই। অনি অবশ্যই রাজি হবে। তোমার তো ভালোবাসা দেখে কি রাজি না হয়ে থাকতে পারে তিনি? বলে আনন্দের মাথায় হাত বুলিয়ে দিল। সাদাত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, হুরায়ুনকে প্রশ্ন করল, হুরায়ুন, অনিকে? ও তো আমার ভালোবাসার মানুষ। আনন্দ? আনন্দ খান আরস। এবার তার কথা শুনে আনন্দ চিল্লিয়ে উঠতে নিল। হুরায়ুন তার মুখ চেপে ধরে বলল, বাবু হয়েছে, আর কান্না করিও না। তুমি ওনাকে আর কিছু বলবে না। আমরা এত করে বলার পরও যদি উনি না মানেন তাহলে দুজনেই বিষ খেয়ে নেব। আরে না না না, আমি আপনাকে বিয়ে করব না। আমি গিয়ে সবাইকে বলে দিব যে আমি রাজি নই। সাদাতের কথা শুনে এবার হুরায়ুন একটু শান্ত হয়ে বসে পড়ল। আনন্দের দিকে তাকিয়ে বলল, এ কি বাবু, তুমি যেমনই ছিলে তেমনই চলে আসছো? নিশ্চয়ই আমার এই সংবাদটা পেয়ে
তুমি এভাবে ছুটে এসেছো? হুরায়নের কথা আনন্দ তার দিকে এমন লোক দিল যেন সে চোখ দিয়ে শাসাচ্ছে হুরায়নকে। হুরায়ন সেদিকে পাত্তা দিল না। সে তার মতো করে সাদাতকে তার আর আনন্দের প্রেম কাহিনী বোঝাচ্ছে। আনন্দকে এক ফাঁকে বলে দিয়েছে, যদি তুই চুপচাপ বসে থাকিস আর তার তাল মিলাস, তাহলে তোকে 3 প্লেট কাচ্চিও 500 টাকা দেব। ব্যাস, হয়ে গেল। সেই থেকে সে হুরায়নের কথায় তাল মেলাচ্ছে। ওয়েটার এসে কাচ্চি এনে দিল তাদের টেবিলে। কাচ্চি আসতে আবিয়া, হুরায়ন ও আনন্দ তিনজনেই 3 প্লেট নিয়ে নিল। অর্ডার যেহেতু 3 প্লেট দিয়েছিল, তাই বেচারা সাদাত হা করে তাকিয়ে আছে। হুরায়ন খেতে খেতে তার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না, আমরা আসলে কাল থেকে কিছুই খাইনি। যখন থেকে মা বিয়ের কথা বলল, তখন থেকে কান্নাকাটি ও অনশন শুরু করেছিলাম, তাই আর খাওয়া হয়নি। আর আনন্দ তো 1 কাঠি ওপরে, ও 1 গ্লাস পানি পর্যন্ত খায়নি। আর আমাদের এই অবস্থা দেখে আবিয়া বেচারিও না খেয়েছিল। ও আচ্ছা, আর কি কেউ আছে? না মানে আপনাদের 3জনকে দেখে না খেয়ে আছে এমন? হ্যাঁ, আমাদের আরও 3জন বেস্ট ফ্রেন্ড আছে। যদি তাদের খাওয়াতে চান, তাহলে আরও 3 প্যাকেট পার্সেল করে দিতে বলেন। জি, ঠিক আছে। বলে সাদাত আরও 3টা পার্সেল করে দিতে বলে হুরায়নের দিকে তাকিয়ে বলল, মিস হুরায়ন, আমার আপনাকে কিছু বলার ছিল। জি বলুন, কি বলবেন? দ্বিধা না রেখে বলে ফেলুন। হুরায়নের কাছ থেকে অনুমতি পেয়ে সাদাত তাদের পাশের টেবিলে বসে থাকা একটা মেয়ের হাত ধরে তাদের সামনে এনে বলল, মিট মাই গার্লফ্রেন্ড মাহিরা। কি? চিল্লিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো আনন্দরা 3জনেই। জি হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে আমাদের রিলেশন মেনে নিয়েছিল না, তাই আমি ভেবেছিলাম আজকে আপনাকে বলে বিয়েটা ভেঙে দেব। তাহলে এখন কি হবে? বিয়েটা ভাঙবে কি করে? আপনি চিন্তা করবেন না, বিয়েটা আমিই ভাঙব। আপনারা বরং কাচ্চি খান, আমরা বরং আসি এখন। আর হ্যাঁ, বিলটা আমিই দেব। ধরে নিন বিয়ে ভাঙার জন্য ট্রিট এটা। ভালো থাকবেন। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। বলেই চলে গেল। হুরায়নরা সাদ্দাতের প্রথম কথা শুনে খুশি হলেও শেষের কথাটা বুঝল না। সাদাতরা বের হতে আনন্দ হুরায়নের ঝুঁটি করা চুলগুলো মুঠোতে নিয়ে ইচ্ছে মতো টেনে দিল আর চিবিয়ে চিবিয়ে বলল, আমি তোর জনমের প্রেমিক রে খচ্চরনি। আমার কি খেদে কাজ নেই যে তোর লগে প্রেমকর্ম বান্দরনি? নিজের চেহারা দেখছোস, ধলা ইন্দুরনি একটা। লম্বা চুলালে মেয়ের কথা বলে তুই আমাকে দিয়ে অভিনয় করলি খচ্চর মহিলা। আমার কি খেদে কাজ কাম নেই যে তোর জন্য বিষ খাবো? ওই আনন্দের বাচ্চা আনন্দে, তুই চুল ছাড় কুত্তা। আমার স্বাদের লম্বা চুল। ওই বান্দর, এখন যদি চুল না ছাড়িস, তাহলে এই টাকাও পাবি না, কাচ্চিও না। ওই যে পার্সেল করে নিলাম, এগুলো কিন্তু তোর জন্যই ছিল। আনন্দের হাত থেকে চুল ছাড়াতে ছাড়াতে বলল হুরায়ন। কথাগুলো শোনার সাথে সাথেই আনন্দ তার চুল ছেড়ে দিয়ে ভদ্র হয়ে বসে পড়ল। যা করার তা সে পরেই করবে, আগে মহিলার কাছে থেকে টাকা আদায় করে নি। খাওয়া দাওয়া শেষে পার্সেলগুলো হুরায়ন নিজের হাতে করে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে নিল। রাস্তার ধারে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। 3টা মটর ভাজা কিনে ব্যাগের ভেতরে রাখল। অতপর আনন্দকে উদ্দেশ্য করে বলল, আনন্দ, নে 10 টাকা। এগুলো দিয়ে ওই দোকান থেকে 10টা চকলেট নিয়ে আয় তো। আনন্দ কিছু বলতে গিয়ে চুপ রইল। তার টাকার জন্য সে চকলেট আনতে পা বাড়ালেই হুরায়ন আবিয়ার হাতটা শক্ত করে ধরে চিল্লিয়ে বলে উঠল, আনন্দে, বেঁচে থাকলে আবার দেখা হবে। আজকের অভিনয়ের জন্য এই 10 টাকা তোর। তারপর 1 2 3 স্টার্ট বলে এমন এক দৌড় দিল যে তাকে আর পাইকে। আনন্দ তো কিছুক্ষণ হ্যাবলার মতো তাকিয়ে থাকে। তারপর কি হয়েছে বুঝতে পেরে সেও ছুট দিল আর চিল্লিয়ে বলছে, ওই হুড়িনির বাচ্চা, হুড়রে, আমার টাকা না দিয়ে কই যাস? আমার কাচ্চি দে। কিন্তু তার কথা আর শুনে কে? হুরায়নরা তো ততক্ষণে পগার পার। অনেকক্ষণ দৌড়ে তাদের কোনো আভাস না পেয়ে চলে থেমে গেল সে। মনে মনে ঠিক করে নিল, হুরায়নকে হাতের কাছে পেলে এই বেডির হাঁটু অবধি চুলগুলোকে একটা একটা করে ছিঁড়ে নেবে সে। প্রায় আধা ঘন্টা দৌড়ে হুরায়ন একটা গাছের নিচে এসে থেমে গেল। আবিয়া চিল্লিয়ে উঠে বলল, এরকম করলি কেন তুই? আরেকটু হলেই তো আমার কিউট ছোট্ট প্রাণটা ফুরুত করে ওড়াল দিত, কিন্তু ওড়াল দেয়নি তো। তাই আর কিছু না বলে চুপচাপ এখানে বসে জিরিয়ে নে বলেই আবিয়ার হাত ধরে বসিয়ে দিল। আবিয়া বসতে বসতে বলল, এখন বল, তুই এরকম করে দৌড়ালি কেন? ওই বান্দরের হাত থেকে বাঁচার জন্য। মানে? মানে হলো, ওখানে থাকলে ওকে আমার 500 টাকা দিতে হতো, কিন্তু আমি তো সেটা কখনো হতে দিতে পারি না। বল,
আর তাছাড়া ওই খচ্চর আমার কিউট চুলগুলো টেনেছে ইচ্ছে মতো, তাই এটাই ওর শাস্তি। আর কাছে দিলি না কেন? কারণ এগুলো আমার আর তোর। মানে মানেটা খুব সহজ। এখন তো আমরা দুপুরের খাবার খেলাম, আর এগুলো দিয়ে বিকেলে খাবো। ও হুম, ও হ্যাঁ, আরেকটা বড় কাজ আছে। কি কাজ? আরে তুই দেখতেই থাক। বলে তার ব্যাগ খুলে একটা ছোট চাকু বের করলো, যেটা সে সবসময় নিজের সাথে রাখে। এবার হাতের মুঠো করে একটা আঙ্গুর বের করলো। এটা দেখে তো আবিয়া ভেবাচাকে খেয়ে প্রশ্ন করলো, এটা কই পেলি তুই? আরে দোস্ত, দৌড়ে আসার সময় বাজারে একটা ফ্রুটের দোকান ক্রস করে এলাম না। হ্যাঁ তো, তুই ওখানে কখন থামলি? ও মা, আমি থামতে যাব কেন? তাহলে এটা কিভাবে পেলি? দৌড়ে আসার সময় দেখি দোকানের সামনে আঙ্গুর ঝুলানো। দোকানের ছেলেটাও ছিল যুবক। তারপর আর কি, দোকানের সামনে আসতেই ওই ছেলেটাকে একটা চোখটেপ দিয়ে ছেলেটার হাতের দিকে তাকিয়ে হাসলাম। তখন ছেলেটা হাতের দিকে তাকাতেই আমি একটা আঙ্গুর ছিঁড়ে নিয়ে নিলাম। ব্যাস, হয়ে গেল। এ এ নয়, হ্যাঁ। এখন বেশি কথা না বলে বড় বড় করে 5 কালেমা পড়। পড়তে জানিস তো? হুম, জানি। কিন্তু কেন? আরে দেখ, আমরা তো এখন আর তোর আবু নামটার জন্য আকিকা দিব, কিন্তু আকিকা কিভাবে দিতে হয় জানি না। তাই 5 কালেমা পড়ে এটাকে আকিকা দিব। ও হুম, এখন শুরু কর। বলে হুরায়ন আঙ্গুরটাকে সামনে গাছের শেকড়ে রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আঙ্গুরটাকে কেটে ফেলল। তারপর মাথায় ওড়না টেনে পশ্চিম দিকে হয়ে 2 হাত তুলে আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি আকিকা দিতে জানি না, কিন্তু আমার এই আকিকা না দিলেও এই আবু আমাকে এই নামটা ডাকতে দিত না, তাই আমি যেমন জানি তেমন করে দিলাম। তুমি বরং আমার আকিকাটা গ্রহণ করে নাও, প্লিজ প্লিজ প্লিজ। এবার আবিয়ার দিকে তাকিয়ে একটা দাঁত দেখিয়ে হাসি দিয়ে বলল, এবার হয়েছে। আমিও তোর আবুর নামটার জন্য আকিকা দিলাম, তাই আর কিচ্ছু বলতে পারবি না আমাকে। ক্ষমা করে দে বোন, তোকে এই কথাটা বলায় আমার অপরাধ হয়েছে। আমি আর বলতাম না তোকে কিছু। এখন যদি দয়া করে বাড়ি যাস তাহলে আমি ধন্য হব। 2 হাত উঁচু করে হুরায়নকে উদ্দেশ্য করে কথাগুলো বলে থামল। এতক্ষণ এই মেয়ের এই কাণ্ডগুলো দেখে সে মাথায় হাত দিয়ে বসেছিল। হুরায়নের এই কাজে সে তেমন ভরকাল না, কারণ সে তো জানেই এই মেয়ের কাজই এগুলো। যত সব উদ্ভট কাজ আছে সব এই মেয়ের দ্বারাই সম্ভব। হুরায়ন একটা হাসি দিয়ে বলল, আরে আগে দাঁড়া, আগে আকিকার আঙ্গুরটা ভাগ করি। বলে আঙ্গুরটাকে 3 ভাগে ভাগ করে নিল। তার মধ্যে থেকে এক টুকরো আবিয়াকে খাইয়ে দিল, আরেক টুকরো নিজে খেয়ে নিল। এরপর আরেক টুকরো একটা কাগজে মুড়িয়ে ব্যাগে রেখে দিল। আবিয়া এটা কেন রেখেছে জিজ্ঞেস করলে সে জানলো এটা আনন্দের ভাগেরটা। আবিয়াও আর কিছু বলল না। সে জানে হুরায়ন কেমন। এই মেয়ে সারাদিন দুষ্টুমি করলেও প্রিয় মানুষদেরকে সে অনেক ভালোবাসে। তাদের ফ্রেন্ড লিস্টে তারা 3 জনই আছে। 3 জনের মধ্যে হুরায়ন সবচেয়ে বেশি কেয়ারিং। কারো কোনো কিছু হলে সে আগে বিচলিত হয়ে পড়ে। তাদেরকে কিছু বললে হুরায়ন আগে তার প্রতিবাদ করে। দিন শেষে হুরায়নের এই দুষ্টুমি তাদের ভালো থাকার কারণ। সারাদিন ঘোরাঘুরি করলো হুরায়ন আর আবিয়া। দিন শেষে বিকেলে কাচিগুলো খেয়ে নিল এক জায়গায় বসে। দুজনে বললে ভুল হবে, কারণ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেই হুরায়ন আনন্দকে কল করে আসার জন্য। আনন্দ আসলো। দুজনের মধ্যে প্রায় 1 ঘন্টা মারিয়ে চলে। আনন্দ তার কথা মতো 2-1টা চুলও ছিঁড়ে নেয় হুরায়নের মাথা থেকে। সেগুলো আবার পকেটে ঢুকিয়ে রেখেছে। আর হুরায়নকে বলেছে বাড়িতে গিয়ে এগুলো সে পরিয়ে ফেলবে। এতে করে হুরায়ন আরও ফুঁসে ওঠে, আরও কয়েক ঘা লাগিয়ে দেয় তার পিঠে। খাওয়া দাওয়া শেষ করে তারা এখন রাস্তার ধারে হাঁটছে। তাদের 3 জনের বাড়ি একই ভবনে, স্রোতস্বিনী নামক ভবনের 4র্থ তলায় আবিয়াদের বাড়ি, আর 5ম তলায় বাম দিকে আনন্দ আর ডান দিকে হুরায়নদের ফ্ল্যাট। তাদের বন্ধুত্ব অনেক গভীর। ছোটবেলা থেকে তাদের এই বন্ধুত্ব। এখন তারা অনার্স 2nd ইয়ারে পড়ে, তবুও তাদের বন্ধুত্বে কোনো ফাটল ধরেনি। দুষ্ট মিষ্টি খুনসুটি দিয়ে ভরপুর তাদের বন্ধুত্ব। ইন্টার 1st ইয়ারে থাকতে আবি একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায়, কিন্তু বছর 2 যেতেই ছেলেটা তার সাথে প্রতারণা করে অন্য আরেক মেয়ের সাথে প্রেম করে। আর হুরায়ন সে বরাবর এসেও প্রেম ভালোবাসা বিয়ে থেকে দূরে। তার অবশ্য কারণ আছে। কারণটা হলো তাদেরই আরেকটা বেস্ট ফ্রেন্ড নীলিমা। মেয়েটাও তাদের সাথে ছিল ছোট্টবেলা থেকে। ক্লাস 9 থেকে একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায়। ছেলেটা তখন অনার্সে পড়তো। এরপর এসএসসি পরীক্ষার পর তাদের বিয়ে হয়।
কিন্তু বিয়ের পর থেকে নীলিমার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তার সাজানো গোছানো সংসারটাতে নেমে আসে পরকীয়া নামক ঘূর্ণিঝড়। চোখের সামনে প্রিয় চেনা মানুষটার একের পর এক বদল মানতে না পেরে বেছে নেয় আত্মহত্যার পথ। এরপর থেকে হুরায়ুন প্রেম ভালোবাসা বিয়ে এসব কিছুকে ঘৃণা করতে শুরু করে। এই ঘৃণার রেশ ধরেই এই নিয়ে সে ৩৫টা বিয়ে ভেঙে দিয়েছে। তার বাবা মাও নাছোড় বান্দা, তাই তো তারাও একের পর এক পাত্র এনে চলছে তার সামনে। আর অন্যদিকে আনন্দ, ওর কথা আর কি বলবো। এই ছেলে নাকি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসে, প্রেমে পড়েছে তার লম্বা চুলের। কিন্তু সে কে তা আজ পর্যন্ত জানতে পারেনি হুরায়ুন ও আবিয়া। তারা অনেক চেষ্টা করেও পারেনি সত্যিটা জানতে। আর এই যে সে সবার সামনে বলে সে প্লে বয়, বাস্তবে সম্পূর্ণ তার উল্টো। আবিয়া জানিয়ে আজকে আনন্দ মেয়ের কথা বলাতে আসেনি। সে হুরায়ুনের কিংবা আবিয়ার কোনো প্রয়োজনে লাগবে বলেই এভাবে হন্তদন্ত হয়ে এসেছে। আর এত সব নাটক করেছে যাতে তারা বুঝতে না পারে এই হুরায়ুন আর আনন্দ দুটো একই রকম। প্রিয় মানুষগুলোকে সুন্দর করে আগলে রাখবে ঠিকই, কিন্তু তা ওই অপর প্রান্তের মানুষটাকে বুঝতে দেয় না। বরং সবটা এমনভাবে উপস্থাপন করে যেন সে নিজের স্বার্থ হাসিলের জন্য সবটা করেছে। এসব ভাবতে ভাবতে আনমনে হেঁটে চলেছে আবিয়া। পাশে আনন্দ আর হুরায়ুন ঝগড়া করছে। ওই চুন্নি, শাকচুনি, আমার টাকা দিয়ে এখনই। না দিব না। কি করবি তুই? তোর চুল একটা একটা করে ছিঁড়ব। ব্যস্ত, এতটুকুই। দাদুর লাঠিটা দিয়ে ইচ্ছে মতো গেলাবো। আমাকে ধরতে পারলি তো সুযোগ বুঝে দৌড় নিয়ে বেঁধে রেখে ফেটাবো। সে গুড়ে বালি, দেখিনিস তুই বাদরনি? আচ্ছা দেখে নিব শালা কুত্তা, বান্দর, শাকচুনা। এই শাকচুনাটা আবার কি? শাকচুনির মেইল ভার্সন। কি? জলহস্তি। আর আমি জলহস্তি হলে তুই হলি জলহস্তিনী। এটা হলো জলহস্তির বইয়ের নাম হবে। আমি কি তোর বউ নাকি বান্দর? তওবা 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 তওবা, এ কথা কখনো উচ্চারণ করবি না। আশ্চর্য, আমি কি এমন বললাম যে এতবার তওবা পড়লি? ওই যে বললি আমার বউ। খবরদার বলছি, হুররে বান্দরনি, আর একবারও এই শব্দ মুখ থেকে বের করবি না। আশ্চর্য, এটা কি আমি সত্যি সত্যি বলেছি নাকি কুত্তা? মিথ্যে মিথ্যে ওই কথা মুখে আনবি না কুত্তি। আনবো, ১০০ বার আনবো, দেখি তুই কি করিস। একবার মুখ দিয়ে বের কর না, তাহলে বুঝবি কত ধানে কত চাল। আমি তোর বউ, আমি তোর বউ, আমি তোর বউ, আমি তোর বউ, আমি তোর বউ। এবার দেখি কি করস। হুরায়ুন কথা শেষ করতেই আনন্দ তাকে এলোপাথারি মারতে শুরু করলো। হুরায়ুনও কম যায় না, সে নিজেও একের পর এক মারতে লাগলো আনন্দকে। দুজনের চুল টেনে একে অপরের চুল ছেড়ে ফেলেছে। আবিয়া বেচারি এসব দেখেই যাচ্ছে। এটা তো আর নতুন কিছুই না, রোজ রোজ এসব দেখে যাচ্ছে সে। কেউ দেখলে বলবে না যে এরা অনার্সের স্টুডেন্ট। এখন কেউ দেখলে কথাই বলে দিবে এরা ক্লাস 10-এর ছেলে মেয়ে। এসব দেখে তার হতাশার নিঃশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই। স্রোতস্বিনী মঞ্জিল নামক ভবনটির সামনে সে তিনজনেই থামল। অতপর নিজেদেরকে গুছিয়ে নিল ভালো করে। মুখটাকে ইনোসেন্ট করে গেট খুলে তিনজনই ঢুকে পড়ল। লিফটে উঠে দুজনে অনেক ঝগড়া করল। আবিয়া প্রথমে লিফট থেকে নেমে গেল 4 তলায়। হুরায়ুন আর আনন্দ 5 তলায় নেমে যে যার ফ্ল্যাটে চলে গেল। যাওয়ার আগে অবশ্য একে অপরকে চোখ দিয়ে শাসাতে ভুলল না। হুরায়ুন শান্ত মেয়ের মতো দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতে নিলেই দেখে দরজা খোলা। সে ভাবল হয়তো কোনো মেহমান এসেছে, তাই দরজা খোলা। কিন্তু ভেতরে গিয়ে দেখে আনন্দের বাবা মা, ভাই ভাবি আর তার বাড়ির সবাই বসে কি যেন বলাবলি করছে। তাকে দেখে সবাই এমনভাবে তাকালো যেন সে উগান্ডা থেকে পৃথিবীতে ডাউনলোড হয়েছে মাত্র। হঠাৎ তাদের দৃষ্টি তার দিক থেকে পেছনে গিয়েছে বুঝতে পেরে সেও পিছন ফিরে তাকিয়ে দেখল আনন্দ এসেছে। নিশ্চয়ই ফ্ল্যাটে গিয়ে কাউকে না পেয়ে এখানে এসেছে। হুরায়ুন সবার দিকে তাকিয়ে হাসি মুখে কিছু বলতে নিলে তার বাবা মা তাকে তাদের কাছে ডাকে। সেও ভালো মেয়ের মতো তাদের দিকে এগিয়ে যায়। আনন্দ বাবা মায়ের ডাক পেয়ে তাদের দিকে এগিয়ে যায়। তোরা যে দুজন দুজনকে ভালোবাসিস, এটা আমাদেরকে আগে বলিসনি কেন? হঠাৎ করে দুজনে এমন কথা শুনে চিল্লিয়ে বলে ওঠে, মানে? মানে তো তোরাই ভালো জানিস। এই জন্য বুঝি হুর তুই এতগুলো বিয়ে ভেঙে দিয়েছিস আর বিয়ের জন্য এত তাড়াতাড়ি রাজি হচ্ছিলি না? মায়ের কথায় থতমত খেয়ে যায় হুরায়ুন। এখন সে কি বলবে? নিশ্চিত ওই সাদাতের বাচ্চা সাদাত নিজে বাঁচার জন্য তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। এখন সে কি করবে? মাকে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতে নিলেই মা আনন্দকে থামিয়ে দিয়ে বলে উঠল, থাক, আর কিছু বলতে হবে না, আমরা বুঝে গিয়েছি সব। এবার তোরা চুপচাপ থাক,
যা করার আমরাই করব। অতঃপর হুরায়ুন আর আনন্দকে জানানো হলো যে তাদেরকে এই মুহূর্তে বিয়ে করতে হবে, কারণ কেউ একজন নাকি রেস্টুরেন্টে তাদের করা কাণ্ডগুলোকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছে। আর এসব দেখে তাদের আত্মীয় স্বজনরা সবাই একের পর এক কল দিয়ে যাচ্ছে। বিয়ের কথা শুনতেই আনন্দ আর হুরায়ুন দুজনে একসাথে চিল্লিয়ে বলে উঠল, অসম্ভব, ওই শয়তানকে আমি কিছুতেই বিয়ে করব না। তাদের আশেপাশে সবাই এমন রিয়াকশন দিচ্ছে যেন তারা কিছুই শোনেনি। আনন্দ আর হুরায়ুন তাদেরকে এত কথাই বলার পর তারা বিয়েটা ভাঙলেন না। উল্টো হুরায়ুন সবকিছু খুলে বলতে ওনারা জানিয়েছেন এটা তাদের বিয়ে ভাঙার শাস্তি। ওরা দুজনেই কান্নাকাটি করেও কাউকে থামাতে পারল না, বরং আনন্দের ভাই তাকে নিয়ে গেল বর সাজাতে, আর ভাবি হুরায়ুনকে নিয়ে গেল বউ সাজাতে। দুজনেই চিল্লিয়ে চিল্লিয়ে বলে উঠছে, এই বিয়ে কিছুতেই হবে না, আমি ওরে বিয়ে করব না। কিন্তু কে শুনে কার কথা? তাদেরকে যেতে দেখে এবার সবাই ব্যস্ত হয়ে পড়ল ছোটখাটো আয়োজন করতে। আজকে যখন সাদাত তাদেরকে কল দিয়ে সব জানালো আর ফেসবুকে ওই ভিডিওটা দেখল, তখনই তারা দুই পরিবার একসাথে হয়ে সিদ্ধান্ত নিয়েছে বিয়েটা দেওয়ার। তারা জানে এই দুজন একে অপরকে ভালোবাসে না, তবুও দুজনের নামে তো একটা দুর্নাম রটে গিয়েছে। তারপর হুরায়ুন আনন্দের সাহায্যে একে অপরের বিয়ে দিচ্ছে। তার চেয়ে বরং এত কাহিনী না করে দুজনকে বিয়ে দিলে সব মিটে যাবে। একসাথে থাকতে থাকতে না হয় একে অপরকে ভালোবেসে নেবে, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপাতত এই দুর্নাম থেকে বাঁচানোটা জরুরি তাদেরকে। হুরায়ুনকে বউ সাজিয়ে আনন্দের ভাবি রুম থেকে বের হতেই সেখানে আনন্দ এসে উপস্থিত হয়। সে হুরায়ুনকে বলে, যদি বিয়েটা করতে না চাস তাহলে এক্ষুনি কিছু না বলে চুপচাপ ব্যালকনিতে নিচে পড়বি। খবরদার বলছি, কোনো কথাই বলবি না, এবং যা করার দ্রুত কর। হুরায়ুনও আর কিছু না বলে ব্যালকনিদের নিচে নেমে পড়ল। তারা এর আগেও অনেকবার পাইপ দিয়ে নিচে নেমেছে এখান থেকে, কিন্তু আজকে শাড়ি পরে থাকায় একটু কষ্ট হয়েছিল ঠিকই, তবুও নামতে পেরেছে এই অনেক। ওর পিছু পিছু আনন্দও নেমে এলো। অতপর দুজনে মিলে সবার চোখ ফাঁকি দিয়ে দৌড়ে কিছু দূর চলে গেল। সেখানে আগে থেকে আনন্দের একটা বন্ধু দাঁড়িয়েছিল বাইক নিয়ে। তার বন্ধুর সাথে কিছুক্ষণ কথা বলে তারা চলে গেল। আনন্দ অনেকক্ষণ ধরে ড্রাইভ করে একটা গ্রামের পাশে এসে গাড়ি থামালো। এর আগে তারা নদীর পাড় থেকে ঘুরে এসেছে এবং রাত হয়ে যাওয়ায় খাবারটাও একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিল। এর মধ্যে তাদের ঝগড়া 1 মিনিটের জন্য থামেনি। এখন তারা বসে আছে একটা মাঠের মাঝখানে। আচ্ছা বান্দর, একটা কথা বলতো, আগে বান্দর বলাটা বন্ধ কর বান্দরনি। আগে নিজের ভাষা ঠিক কর কুত্তা। আমার ভাষা আলহামদুলিল্লাহ অনেক ঠিক আছে, না হলে আজকে তুই যে কাণ্ড ঘটালি তাতে এতক্ষণে তোকে 101 বার পানিতে চোবানো উচিত ছিল। কি বললি তুই? আমাকে 101 বার পানিতে চোবানো হলে তোকে তো সারা রাত পানিতে চোবানো উচিত। কেন কেন? আমি আবার কি করলাম? তুই যা করার তুই তা করেছিস শালা। কিন্তু করেছেটা কি শাকচুনি, সেটা তো বল। আমার মাথা করেছিস শালা। ধুর বাল, আর কথাই কমো না। যার জন্যে করি সেই বলে চোর। এই শালা, তুই আমার জন্য কি চুরি করেছিস? আজকে সকাল থেকে যা হলো সব কিছুই তো তোর জন্যই হলো। কি বললি তুই? ঠিকই তো বললাম, দাঁড়া তুই। বলেই হুরায়ুন এসে আনন্দের চুল টেনে দিল জোরে। এতে করে তার হাতে কয়েকটা চুল চলে এসেছে। এসব দেখে আনন্দ হাই হুতাশ করতে করতে শেষ তাদের ঝগড়ার মাঝে তাদের উপর একত্রে 3-4টা লাইট পড়ল। এতে দুজনে ভয় পেয়ে দুদিকে ছিটকে পড়ল। মুহূর্তে সেখানে 4-5 জন মানুষ চলে এলো। এদেরকে দেখে হুরায়ুন খানিকটা ভয় পেয়ে গেল। আনন্দ তাকে সাহস দেওয়ার জন্য তার হাতটা শক্ত করে ধরে রাখল। এই লোকগুলো থেকে একজন বলে উঠল, এই ছেলে, কে তোমরা? এখানে কি করো? আসসালামু আলাইকুম। আসলে আঙ্কেল, আমরা ফ্রেন্ড, এখানে ঘুরতে এসেছিলাম। ওই পোলা আমাগরে কি আবল পাইছস? তোরা যা বলবি তাই বিশ্বাস করব? দেখুন আঙ্কেল, আপনারা বিশ্বাস করেন বা না করেন তাতে আমাদের কিছুই যায় আসে না। হ, তা যায় আসবো কেন? নষ্টামি করার সময় তো কিছু মনে থাকে না, তাই না? আঙ্কেল, মুখ সামনে কথা বলেন। কিসের মুখ সামনে কথা বলা? এই মায়ারে দেখে বোঝা যায় এই মায়া বিয়ের কোণে। নিশ্চয়ই এর নিয়ে পালাই আসোস। দেখুন আঙ্কেল, আপনারা কিন্তু ভুল বুঝছেন। ও আমার হবু বউ। আজকে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। এই পোলা, এখন না বললি তোর বন্ধু, তাহলে আবার হবু বউ হলো কেমনে? কাহিনী করো সেখানে। মুহূর্তের মধ্যেই মাঠে মানুষের ভিড় নেমে পড়ল।
কয়েকজন মিলে কাজে এনে, সাথে মসজিদের ইমামকেও। চোখের পলকে কি থেকে কি হয়ে গেল, হুরায়ুন আর আনন্দ কিছুই বুঝতে পারল না। গ্রামের সবার জোরাজোরিতে তাদেরকে কবুল বলে বিয়েটা করেই নিতে হলো। বিয়ে শেষে তাদেরকে একটা বাড়িতে এনে রাখা হলো। হুরায়ুন এখনো থম মেরে বসে আছে। আনন্দ রুমের চারিদিকে হাঁটাহাঁটি করছে। কি থেকে কি হয়ে গেল সে এখনো বুঝতে পারছে না। যে বিয়ে না করার জন্য এত দূর চলে এলাম, এখন সে বিয়েটাই করতে হলো। তাহলে তো কষ্ট করে ব্যালকনি দিয়ে পাইপ বেয়ে নেমে কি লাভ হলো? উল্টো 3 ঘন্টা ধরে বসে বসে যেও একটা পিক তুলতে পারলাম না। কান্না করতে করতে বলছে হুরায়ুন। ওই শাকচুনি, একদম চোখ। এমনিতেই টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখানে আবার তুই কি শুরু করলি? হ্যাঁ। আনন্দের ধমকে হুরায়ুনের স্বর নিচু না হয়ে উল্টো আরো বেড়ে গেল। ওই শালা, তুই কি বুঝবি আমার কষ্ট? 3 ঘন্টা ধরে বসে তো আর তোর সাজতে হয়নি শালা। আমার কি খেদে কাজ নাই যে মেয়েদের মতো করে সাজবো? হ, তাই তো বলি, আমাদের কষ্ট তুই কি বুঝবি? তাহলে তোর সাজার জন্য টেনশন হচ্ছে? হ্যাঁ, তো কিসের জন্য হবে? আমাদের যে বিয়ে হয়েছে এটা কি ভুলে গেছোস? ও মা, ভুলবো কেন? তাহলে তোর কোনো টেনশন হচ্ছে না? ধুর, দেখ আমাদের এমনিতেও বিয়ে করতে হতো, অমনিতেও করতে হতো, তাই এত সব চাপ নিয়ে কি লাভ? সিরিয়াসলি হুর, তুই এই বিষয়টাকে স্বাভাবিকভাবে কেমনে নিয়েছিস? দেখ দোস্ত, বিয়েটা আমাদের করতেই হতো, আজ কিংবা কাল। ধর আমরা আজকে পালিয়ে এলাম, আজ আমরা রাতটা পার করে দিলাম, কিন্তু কালকে আমরা কোথায় যাব, কি খাবো, কি করব? ঠিক সেই আমাদের ফ্ল্যাটে ফিরে যেতে হবে। আর ফ্ল্যাটে গেলে যে আমাদেরকে আবারও বিয়েটা দিত, তাতে কোনো সন্দেহ নেই। তুই এখন কি বলতে চাইছিস? আমরা এখন দুজন দুজনকে মেনে নিই, বিয়েটা স্বাভাবিকভাবে নিই, সংসার করি। দেখ, বিয়েটা আমাদের একদিন একদিন কেউ একজনকে করতেই হতো, আর সেও একজন কেউ তুই হলে সমস্যা কি? বরং আরো ভালো হবে, কারণ আমরা দুজন দুজনকে ছোটবেলা থেকে চিনি, একে অপরকে খুব ভালো করেই বুঝবো। তাই আমরা বরং এই সম্পর্কটা নিয়ে একটু ভাবি। বাব্বা রে হুর রে, আজকে সূর্য থুক্কু, এখন তো রাত, চাঁদ কোন দিকে উঠেছে রে? তোর মুখে এত মধুর কথা বের হচ্ছে। দেখ দোস্ত, এখন আমি ফাজলামির মোডে নাই, যা বলছি সিরিয়াস হয়ে বলছি। আচ্ছা আচ্ছা, তুই ঠিক হ, আমরা বরং আজকে থেকে এই সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করব। দুজনে মিলে আরও কিছুক্ষণ আলোচনা করে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে তারা ফ্রেশ হয়ে যাদের বাড়িতে ছিল তাদেরকে কালকের সব ঘটনা খুলে বলল। সব শুনে ওনারাও আফসোস করল তাদেরকে বাজে কথা শোনানোর জন্য, এবং ক্ষমাও চেয়ে নিল। মুরব্বী দেখতে একজন লোক এসে তাদেরকে নিয়ে একপাশে বসলেন। অতপর তিনি তাদেরকে দুজনকে উদ্দেশ্য করে বললেন, দেখো, তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তার উপর তোমাদের পরিবার থেকে তোমাদের বিয়েটা দিতে চেয়েছে, তাই আমার মনে হয় তোমাদের বিয়েটা হয়ে ভুল কিছু হয়নি। ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। দেখো, যারা পরিবারের সম্মতিতে বিয়ে করে সম্পূর্ণ এক অচেনা মানুষকে, তারাও কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে সংসার করে। সম্পর্কটাতে মনের মাধুরী মিশিয়ে দুজনের একটু একটু ভালোবাসা দিয়ে সুন্দর একটা ভালোবাসাময় সংসার গড়ে তোলে। একটু ভেবে দেখলে বুঝবে, এই সম্পর্ক কিন্তু টিকে বেশি। ওই সম্পর্কের শেকড়টা অনেক বেশি মজবুত হয়। তোমরা না হয় একটু একটু করে দুজনের বিন্দু বিন্দু ভালোবাসা, মায়া, আবেগ দিয়ে একটা ছোট্ট অথচ মজবুত সংসার গড়ে তুলিও। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছ। লোকটার কথাগুলো মুগ্ধ হয়ে শুনল দুজনে। হৃদয়ের অভ্যন্তরীণ থেকে দুজনেরই ইচ্ছে হলো লোকটার বলা কথাগুলো একটা সুন্দর মজবুত সংসার গড়তে। কোনো এক মেঘলা দিনে দুজনের নীলাম্বরের নিচে বসে মনে মনে না হয় মোহমেঘের আলাপনে মত্ত হবে। হুরায়ুন আনন্দের দিকে তাকিয়ে দেখল আনন্দ তার দিকে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে, যে দৃষ্টিতে সে আছে একরাশ মুগ্ধতার ছড়াছড়ি। হুরায়ুনের কেন জানি এখন আনন্দকে দেখে মারতে ইচ্ছে করছে না, বরং মনে সাজ জেগেছে এই অগোছালো আনন্দটাকে নিয়ে মন তরিতে খেয়ে হারাতে, যে তরিতে চারিদিকে থাকবে ভালোবাসার ছড়াছড়ি। সেই তীরের ছাউনির নিচে বসে দুজন দুজনের বাহু জড়িয়ে মোহমেঘের আলাপনে হৃদয় ব্যাকুল করতে। কি আশ্চর্য, হুরায়ুন চোখ ফেরাতে পারছে না কেন ওই উস্কো খুস্কো চুলের শ্যামবর্ণের 5 ফুট 9 ইঞ্চি ছেলেটার চোখ থেকে। আচ্ছা, 3 কবুলের জোর কি এতই বেশি যে ছেলেটাকে দেখলে একদিন আগেও নিষ্ফিস করত,
এখন সেই ছেলেটাকে দেখে কেমন একটা মায়া, আবেগ, টান অনুভব করছে। পাশের মুরব্বিটার ডাকে দুজনের ঘোর কাটে। দুজনে হকচকে দুই দিকে ফিরে গেল। তা দেখে লোকটা হাসলেন খানিকটা। অতঃপর তারা আরও কিছুক্ষণ কথা বলে বিদায় নিয়ে হাঁটা দিল বাড়ির উদ্দেশ্যে। তাদের গাড়িটা এখনো মাঠে, আর সেখানে যেতে প্রায় 15 মিনিট হাঁটতে হবে। হাঁটতে গিয়ে হুরায়ন একবার পড়ে যেতে নিলে আনন্দ তার হাতটা ধরে আগলে নিয়েছে। এখনও তার হাতটা আনন্দের শক্ত হাতের মুঠোয় বন্দি। দুজনের মাঝে কোনো কথা নেই। চারিদিকে কেমন নিস্তব্ধতা বিরাজ করছে। নিস্তব্ধতা কাটিয়ে আনন্দ হুট করে বলে উঠল, হুর, আমি একটা মেয়েকে ছোট্টবেলা থেকে ভালোবাসি। সেটা তো জানিস, তাই না? আজকে আমি তোকে বলবো সেই মেয়েটাকে। হুরায়নের বুকটা ধক করে উঠল। আনন্দ অন্য কাউকে ভালোবাসে? কথাটা মাথায় আসতেই হৃদয়টা যেন ভেঙে চুরমার হয়ে গেল। এমন কেন হলো? তার ভাবনার মাঝে আনন্দ আবারও বলল, মেয়েটার প্রেমে পড়েছিলাম আমি ঠিক 7 বছর আগে। স্কুলে সেদিন সিনিয়রদের বিদায় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সে একটা পার্পল কালারের গাউন পরেছিল। সারাদিন 2 বেনি করে রাখা কোমর অবধি চুলগুলো সেদিন খোলা রেখেছিল। খুব সুন্দর করে সেজেছিল। কেন জানি সেদিন সেই চিরচেনা মুখটাকে দেখে মনে হয়েছিল আমি বোধহয় মন হারিয়েছি। কিন্তু পরক্ষণে ওর আর আমার সম্পর্কটা মাথায় আসতেই নিজেকে সামলে নেই। ভেবেছিলাম ওটা আমার আবেগ, সময় গেলে তার প্রতি আমার সদ্য জন্মানো মোহ কেটে যাবে। কিন্তু না, আমি ভুল ছিলাম। ওই মোহ থেকে আমি 7 বছরেও বেরিয়ে আসতে পারিনি। উল্টো আরও তাকে নিয়ে মোহমেঘের আলাপনে মত্ত হয়েছি। তাকে ভালোবেসেছি আরও বেশি করে। কথাগুলো বলেই থামল সে। হুরায়ন এখনো হা করে তাকিয়ে আছে। আনন্দের কথা থামতেই সে কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল, আনন্দ, ওই মেয়েটা কি আমি? আনন্দ কোনো উত্তর দিল না। গাড়ির কাছে চলে আসায় গাড়িতে উঠে বসল। সারা রাস্তা দুজনের কোনো কথা বলল না। ফ্ল্যাটের সামনে সে আনন্দ হুরায়নের হাত ধরে তাদের ফ্ল্যাটের দিকে এগিয়ে গেল। হুরায়ন এখনো নিশ্চুপ। আনন্দ কলিং বেলে চাপ দিয়ে কিছুক্ষণ দাঁড়ালো। আনন্দের মা দরজা খুলে তাদেরকে দেখে হাসি মুখে ফ্ল্যাটে ঢোকালো। কালকের ঘটনা ওনারা সবাই জানেন। আনন্দ কালকে রাতেই সব খুলে বলেছে কল করে। তাই তারা বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেন। কালকে অবশ্য রাগারাগি করেছিল, কিন্তু হুরায়ন মানিয়ে নিয়েছে। দুজনের সাথে কিছুক্ষণ কথা বলে তাদেরকে ফ্রেশ হতে পাঠালো। আনন্দের মা কালকে হুরায়নের সব জিনিস আনন্দের রুমে দিয়ে এসেছে। হুরায়ন সেটা জানতে পেরে আনন্দের রুমে গিয়ে শাওয়ার নিয়ে কাপড়গুলো ছাদে শুকাতে দিতে চলে গেল। কাপড়গুলো শুকাতে দিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে রইল রেলিং ঘেঁষে। এই পর্যন্ত সে কারো সাথে তেমন কথা বলেনি। আনন্দের মা ও ভাবির সাথে হালকা বলেছে, আর কারো সাথে বলেনি। তার মাথায় এখনো আনন্দের সেই কথাগুলোই ভাবছে। হুট করে দুটো হাতে সে তাকে জড়িয়ে ধরায় খানিকটা ভয় পেল। কিছু বলতে নিলে কানের কাছে ফিসফিস করে কেউ একজন বলল, চুপচাপ দাঁড়িয়ে থাক হুর, সময়টাকে অনুভব কর। কথাটা বলাতে হুরায়ন বুঝিয়ে নিল এটা আনন্দ। সে আর কিছু না বলে দাঁড়িয়ে রইল চোখ বন্ধ করে। সে মেয়েটা তুই হুর। হ্যাঁ, সে মেয়েটা তুই। আমার রৌদ্রোজ্জ্বল তপ্ত দুপুরের এক পশলা বৃষ্টি তুই। আমার মোহমেঘে আলাপনে মত্ত নারীটি তুই হুর। হুরায়নের মুখে ফুটে উঠল প্রাপ্তির হাসি। সে ওকেভাবে ফিসফিসিয়ে বলল, আমিও কালকে থেকে একজনকে ভালোবাসি। সে আমার ব্যক্তিগত মানুষ, আমার স্বামী। তার সাথে আমি সারা জীবন মোহমেঘের আলাপন করতে চাই। দুজনের মুখে মিষ্টি হাসি, প্রাপ্তির হাসি, ভালোবাসার হাসি। সমাপ্ত।